একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্র নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সংস্কারের ফয়সালা সংসদে। চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার জন্য। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বানচাল করে দেওয়া, নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। সংবিধান মানলে 2026 সালের নির্বাচন আয়োজন সম্ভব না। গণভোট বিরোধীদের। ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের। ভোট পেছালে দায়ী থাকবে দুই দল, বলছে এনসিপি। এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? না। 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা। 26 সালকে 5 বছর পূর্তি হয়, তাহলে এটাকে সংবিধানে আছে? প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন, তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানটাকে সমর্থন করে। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে ফের সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল আরেকজনের। 11তম গ্রেডের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত। প্রজ্ঞাপন ছাড়া শহীদ মিনার না ছাড়ার হুঁশিয়ারি একাংশের। স্কুলে পাঠদানের বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত। একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা লোকেরা জোর করে চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ। সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগের মাঠে ময়দানে ছুটছেন বিএনপি মনোনীতরা। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গিলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার জন্য। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে সদর উপজেলার বরদেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় ভোটে যদি জিতে যান 100 বার করবেন কি আর? জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোন ব্যবস্থা আমরা মানব না। বিকেলে আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, জামাত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। নির্বাচন ব্যাহতের চেষ্টা বরদাস্ত করবে না জনগণ। কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পিয়ারের নামে কারো দলীয় স্বার্থের কোনো কিছু জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ। মিরপুরে জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বাবা এই কচি সন্তানকে বুকে নিয়ে ঘুমান না, সাধারণত এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা। এটি তার বিছানা, এটা তার বাথরুম। ওই বাচ্চা অবুঝ মনে খায় আর সেখানে পেশাব পায়খানা করে, মাঝে মাঝে বমি করে। এটা শীতের রাত না গরমের রাত, মার কাছে এর কোনো ব্যবধান নেই। মা পরম আদরে সব কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন, নিজেকে তিনি পাক পবিত্র করেন। এরপরে যদি এই বাচ্চাটার কখনো অসুখ বিসুখ হয়, ক্লান্ত বাবা একসময় ঘুমায় পড়েন, মার চোখের ঘুম হারাম। সন্তানের মাথার পাশে মা বসে থাকেন সারা রাত, টক টক করে চোখ দিয়ে পানি পড়ে। কখন আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল ইজ্জত
এ বাচ্চা আমি তো চেয়ে আনি নাই, তুমি মেহরবানি করে আমাকে দান করেছ। তোমার এই নিয়ামতের জন্য আমি তোমার কাছে শুকর গুজার করি। আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ, একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও। এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করে, স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা, স্কুলে পৌঁছানো, আবার নিয়ে আসা। মা তার পিছনে লেগে আছেন, ছেলে হোক মেয়ে হোক। এরপরে এই শিশুটি একদিন কিশোরে উপনীত হয়। জামায়াত আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামায়াত বলছে, সংবিধান মানলে 2026 সালের নির্বাচন আয়োজন সম্ভব না, অপেক্ষা করতে হবে 5 বছর মেয়াদ পূর্তির। সন্ধ্যায় পুরানা পল্টনে 8 ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসতে রাজি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8 ইসলামী দল। সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা দেওয়া হবে। এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? না। তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গ এনে সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালি, আবারও দেশে বিদ্যমান প্রধান দুই রাজনৈতিক যে দল আছে, বিএনপি এবং জামায়াত, তারা পরস্পরের বিরুদ্ধে কিন্তু নানা রকম কথা ছোনাছুরি করছে। আজ যে বিষয়গুলো আলোচিত হয়েছে মূলত সেগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে কিন্তু যে আলোচনা সেটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, অর্থাৎ ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সে বিষয়ে সংস্কার, গণভোট সবকিছু নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ কোন প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সরকারও সিদ্ধান্ত আসতে পারেনি। আপনি জানেন যে 7 দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর, সেটি গতকালকে শেষ হয়েছে। আজকে বন পরিবেশ উপদেষ্টা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে এটি নিষ্পত্তি করবে সরকার, যার ফলে কিন্তু সেই বিষয়টি রয়েছে রাজনীতির মাঠে কিন্তু ঘুরে ফিরে সংস্কার, গণভোট, পরস্পর দোষারোপ সেটি কিন্তু চলছে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও অবস্থান করছেন। তিনি নিজ নির্বাচনী এলাকাতে তিনি কথা বলেছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে কিন্তু বলেছেন 71কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তিনি একই সঙ্গে বলেছেন নানা অজুহাতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে জামায়াত, সেই অভিযোগ তিনি করেছেন। ষড়যন্ত্র নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোর করে চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ, তিনি এমনটি বলেছেন। একই সঙ্গে যারা পেয়ার দাবিতে আন্দোলন করছে তারা যাতে করে ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে যাতে করে পেয়ার বাস্তবায়ন করে, এমন আহ্বান কিন্তু তিনি রেখেছেন। যখন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে সেই বাইনারি আলাপি আমরা আবার দেখছি, তখন সে তার বিপরীতে জামায়াত আসলে কি বলছে? জামায়াত মূলত আপনি জানেন যে 8 দল, জামায়াতের সঙ্গে আরও 8টি দল রয়েছে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ। সেখানে তারা 5 দফা দাবি করছে। যেরকম পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা, যেরকম নিম্নকক্ষ উচ্চকক্ষ 2 কক্ষেই নির্বাচনে পেয়ার পদ্ধতিতে চায় জামায়াত। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ডের দাবি তারা করছে যাতে করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণভোট তারা নভেম্বরের মধ্যে আসলে তারা করতে চায় জামাত। আজকে পল্টনে এই আগামীকালকে যে সমাবেশ ডেকেছে জামাত, সেটির প্রস্তুতির অংশ হিসেবে এই 8 দলের বৈঠক ছিল। সেটি শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে গণভোটের বিরোধী যারা করছেন তারা ফ্যাসিবাদের সমর্থক, এমন মন্তব্য তিনি করেছেন। এখানে সংবিধান নাকি জনগণের অভিপ্রায় বড়, এটি তিনি প্রশ্ন রেখেছেন। আমরা জানি যে ডক্ট্রিন অফ নেসেসিটি যেটি আসলে আসছে সেটির প্রতি তিনি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে সংবিধান মানলে 2026 সালে নির্বাচন সম্ভব নয়, অর্থাৎ আমরা জানি যে 2024 সালে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই হিসাবে 29 সালে নির্বাচন হওয়ার কথা। সেটি তিনি বলেছেন যে এই
অভ্যুত্থান যেটি হয়েছে সেটিকে মাথায় রাখলে আসলে নির্বাচন তিনি বলছেন যে অতি বেশি জরুরি, যেটি অন্য দল অর্থাৎ বিএনপির তরফ থেকে বলা হচ্ছে সেটি তিনি বলেছেন যে এটি অত বেশি জরুরি নয় যতটা সংস্কার জরুরি। একই সঙ্গে বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় রাজি সেটি তিনি বলেছেন, অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল সেটিকে তিনি ইঙ্গিত করেছেন। কালকে যে সমাবেশ হবে সেটি নিয়ে তিনি বলেছেন যে সরকারও দেশবাসীকে বার্তা দেবে, জামায়াত সহ যে দলগুলো রয়েছে তারা। যে দুটি দল তো যা অনেক কিছুই বললো, কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে শিক্ষার্থীদের সংগঠন এনসিপি, তাদের দিক থেকে এই দুই দলের বিরুদ্ধে কিংবা দুই দলের ব্যাপারে কিছু বলেছেন কিনা আজকে রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তি এনসিপি সহযোগী সংগঠনের একটি আলোচনা সভায় কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি সংস্কার, গণভোট ইস্যুতে জামায়াত এবং বিএনপির সমালোচনা করেছেন। সেই প্রতিবেদনটা দেখে আসবো। জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা। জাতীয় শ্রমিক শক্তির এই আয়োজনে অংশ নেন এনসিপি নেতারাও। এই রাষ্ট্রের একটা শ্রমিক নেতারা বলেন, বিভিন্ন সময় দলগুলো শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের প্রকৃত উন্নয়নে কাজ করেনি কেউ। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারছেন না, আমাদের এই শ্রম মন্ত্রণালয় সেটা করতে দিচ্ছে না। সুবিধাটা শ্রমিকদের পাওয়ার কথা, সেই সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা সেখানে জেনেও তারা না জানার অভিনয় সেখানে করছেন। সভায় রাজনৈতিক ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, দলগুলোর বাধায় বাস্তবায়িত হচ্ছে না সংস্কার। নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপানা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে। সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিহ্ন হবে এমন হুঁশিয়ারি দিয়ে সনদ নিয়ে টানাটানির কারণে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামাত। ভোট বাগ বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। ঐক্যমত্য কমিশনে শ্রমিকদের স্বার্থ তুলে না ধরায় ক্ষোভ জানান বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। যে আমরা মোটামুটি দেখলাম প্রতিবেদনটি, যদি একটু বিস্তারিত জানাতেন। যেরকমটা আসলে শুরুতে বলছিলাম যে এনসিপির পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ করা হচ্ছে যে বিএনপি জামায়াতের দিকে তাদের অভিযোগ হচ্ছে যে এই দুটি দল আসলে সংস্কার প্রশ্নে এনসিপির মতো করে আন্তরিক নয়, এমনটি তারা বলছেন। আজকেও কিন্তু আসলে তেমন কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি শ্রমিক শক্তির আয়োজনে, যেটি তিনি সেই অভিযোগই কিন্তু আবারও পুনর্ব্যক্ত করেছেন, যেটি প্রথমে তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করেছেন যে সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি, ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামায়াত। অর্থাৎ তিনি বলছেন যে গণভোট ইস্যু বা জুলাই সনদের যে ইস্যুগুলো রয়েছে, নোট অফ ডিসেন্ট সহ অন্যান্য বিষয়, সেসব বিষয় আসলে বিএনপি জামায়াতের যে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে সেটিকে তিনি ইঙ্গিত করেছেন যে ভোট পেছাতে এর মধ্য দিয়ে আসলে ভোট পিছিয়ে যেতে পারে। সেটি তিনি বলছেন, আশঙ্কা করছেন যে সেটি যদি হয় তাহলে আসলে বিএনপি জামায়াত দায়ী থাকবে। একই সঙ্গে যে দলগুলো অর্থাৎ বিএনপি জামায়াতকে তিনি বলছেন যে তাদের বাধায় যদি বাস্তবায়ন হচ্ছে না সংস্কার, সেটি তিনি বলেছেন যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি আসলে থমকে রয়েছে। একই সঙ্গে বিএনপি জামায়াতকে দ্রুত আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দলটি কিন্তু আমরা জানি যে এই সংস্কার প্রশ্নে সবসময় সোচ্চার ছিল, কিন্তু আসলে যেই জুলাই সনদ যে এখন পর্যন্ত যেটি আসলে সম্পূর্ণ হয়েছে, স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আমরা মাঝে একটি প্রতিবেদন দেখলাম বিভিন্ন পত্রিকায় যে জামায়াত যদি গণভোটে ছাড় দেয় তাহলে বিএনপি হয়তো পিআর পদ্ধতিতে ছাড় দিতে পারে। এই বিষয়ে কোনো আলোচনা আছে কিনা? এটি আসলে পর্দার পেছনে এই ধরনের নানান আলোচনা হতে পারে বলে আসলে আলোচনা আছে, কিন্তু আসলে দৃশ্যমান বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আসলে সেটি বলা হয়নি। ঐক্যমত্য কমিশনের শেষ দিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আসলে এমন কথা বলা হচ্ছিল যে বিএনপি এবং জামায়াত যদি এই মোটা দাগে এই দুটি অংশ যদি তারা ছাড় দেয় তাহলে অনেকাংশে যেসব বিষয় নিয়ে আসলে এখন আসলে আলোচনা সমালোচনার মুখোমুখি অবস্থান আছে সেটির থেকে আসলে মুক্তি লাভ করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন আজকের দিনে রাজনৈতিক নানা প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা। নির্বাচন ঘিরে অশুভ শক্তির ষড়যন্ত্র চলছে, এ নিয়ে সজাগ আছে সরকার। এই অবস্থায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথেই হাঁটছে সরকার।
এখনো পর্যন্ত জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কোনো দলকে আলোচনায় রাখার সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সপ্তাহ পেরোতে না পেরোতে এই মুন্সিগঞ্জের চরডুমুরিয়ায় ফের সংঘর্ষ, আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে প্রাণ গেল আরেকজনের। নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোরের কুয়াশা ভেদ করে চারপাশে উঠছে ধোঁয়া, চলছে সংঘর্ষ। এই চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সংঘর্ষের পর থেকে এলাকা ছাড়া ছিল শাহ কামাল গ্রুপের লোকজন, তবে তারা এলাকায় ফেরার খবরে সোমবার ভোরে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন আরিফ মির ও ইমরান। তাদের হাসপাতালে নিলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার স্বামীর এমন হুদা করে দিল, আমার বুক খালি করে দিল, আমি কইজন যামু। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই, যার শরীরে বুলেটের আঘাত আছে। এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনীও। অভিযান করেছি আমরা, কারা জড়িত তাদেরকে শনাক্ত করা সহ গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে 2 নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী বেহেরকান্দি গ্রামের তুহিন দেওয়ান নিহত হন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাতের সময় আরও থাকছে। সিলেটে কাল শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্ত নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স। মুশফিকের 100তম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। 11তম গ্রেডের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। তবে প্রজ্ঞাপন ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার না ছাড়ার হুঁশিয়ারি অবস্থানকারীদের একাংশের। আলোচনার পর স্কুলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে সোমবার 3য় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিভিন্ন স্কুলের শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে। আন্দোলনকারীদের দাবি, তাদের মর্যাদা নিশ্চিতে যৌক্তিক দাবি মানতে হবে, না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই বৈষম্য মেনে নেয়ার মতো না, এই প্রশাসন আমরা মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সারা দেশের স্কুলগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাঠদানে যে ক্ষতি হচ্ছে, পরবর্তীতে শুক্র শনিবার ক্লাস নিয়ে তা কাটিয়ে ওঠারও আশ্বাস দেন শিক্ষকরা। আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না, সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে। এদিকে সারা দেশে স্কুলে এলেও ক্লাস নেননি শিক্ষকেরা। শিক্ষকদের ক্লাসে না পেয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা। গতকালকে আইছিলাম, ক্লাস হয়নি, খেলে চলে গেছি। আজকেও আইছি, ক্লাস হচ্ছে না, খেলে চলে যাব। গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে, ক্লাস নিচ্ছে না। আজও একই অবস্থা, ক্লাস বিরতি আছে। এদিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। তাদের অভিযোগ, আশ্বাস পেয়েও নিয়োগ না পাওয়ায় এই লাগাতার অবস্থান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 5 ইসলামী ব্যাংক মার্জারে সম্মিলিত ইসলামী ব্যাংক অনুমোদন দিয়েছে সরকার। ব্যাংকটি পরিচালনায় 7 জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা সহ বিনিয়োগকারীদের স্বার্থ দেখা হবে, তবে তা যৌক্তিক ও বাজার ভিত্তিক হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আর্থিক বাজারে সবচেয়ে বড় মূলধন নিয়ে আসা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার, আর তাতে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা। নতুন ব্যাংকে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের স্বতন্ত্রতা হারাবে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে লেটার অফ ইন্টেন্ট LOI ও লাইসেন্স চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ অনলাইন বোর্ড সভায় তা অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। মালিকানা কীভাবে হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমানতকারীদের স্বাভাবিক হিসাব চলমান থাকবে। মেয়াদ পূর্ণ না হলে কোনো ডিপোজিট ভাঙার প্রয়োজন নেই বলেও পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। 5টি ব্যাংক যারা মার্জ হয়ে এই ব্যাংকের মধ্যে বিলীন হয়ে যাবে, সেই প্রসেসটার কাজ শুরু হবে। প্রথমে আমানতকারীদেরকে আস্থার জায়গায় নিয়ে যাওয়া হবে, তারপর মনে করেন ব্রাঞ্চ রেশনালাইজেশনের বিষয় আছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিয়ে কি ভাবছে বাংলাদেশ ব্যাংক, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ঢালাও নয়, তবে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে বাজার ভিত্তিক। জনগণের ট্যাক্সের টাকা জনগণেরই একটা গ্রুপের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দিবে, তখন অবশ্যই সরকার চুলচেরা বিশ্লেষণ করে দিবে। এদিকে বড় অঙ্কের আমানতকারী ও প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারের জোরপূর্বক রূপান্তর হবে না বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, কাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। প্রায় 4.5 মাস পর টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল। তবে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র 3টা অনুশীলন সেশন পেয়েছে শান্ত লিটনরা। দলের মিডল অর্ডার ফর্মে না থাকলেও ফরম্যাট ভিন্ন হওয়ায় ভালো করার আশা অধিনায়কের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্বে ফেরার ব্যাখ্যা দিয়েছেন শান্ত। নতুন যাত্রায় সহযোগিতা চান ক্রিকেট বোর্ডের। সিলেটে প্রত্যাশা স্পোর্টিং উইকেটের। একই সঙ্গে মুশফিকুর রহিমের 100তম ম্যাচ নিয়েও রোমাঞ্চিত পুরো দল। ফ্লাইট মিস করায় 5 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছেছেন জামাল। বিকেলে 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই তারকা। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দর থেকে টিম হোটেলে এলে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় হামজাকে। বাফুফের সূত্রে জানা গেছে, সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ইংল্যান্ড থেকে ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজ খরচেই দেশে এসেছেন লেস্টার সিটি অধিনায়ক। আগামী 13 নভেম্বর নেপাল ও 18 নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। 2টি ম্যাচেই খেলবেন হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে গেল ম্যাচে জয় না পেলেও ভারত ও নেপালের বিপক্ষে জয় পেতে বদ্ধপরিকর দেশের সবচেয়ে বড় তারকা। মঙ্গলবার দলের সঙ্গে প্রথম অনুশীলন করবেন হামজা। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি আসার আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ সেন্ড করতে চাই সব পজিটিভ থাকবে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিন, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো। আন্ডারস্ট্যান্ড করি অত বড় গেম ন্যাশনাল লাগে। আমরা সব এক্সাইটেড, আমরা সব হার্ড ওয়ার্ক করতেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ৭১কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সংস্কারের ফায়সালা সংসদে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের। 5 দাবির বিষয়ে কাল সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা। ভোট পেছালে দায়ী থাকবে 2 দল, বলছেন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।